হঠাৎ করে যেন ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তি, একদিকে শক্তিশালী অস্ট্রেলিয়া, অন্যদিকে শক্তিশালী ভারত, তারা যেন চিন্তায় পড়ে গেছে। ভারত হাত মেলায় চিন্তায় পড়ে গেছে ভবিষ্যতে কি কোলাকুলি করতে হবে কিনা। অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারাইয়া তারা চিন্তায় পড়ে গেছে। এখন আইসিসি কিন্তু এই বিষয়টাকে নিয়ে তদন্ত করতে পারে। কেন অস্ট্রেলিয়ার মানুষে কিন্তু এখন আলাপ চলতেছে যে কেন অস্ট্রেলিয়া বর্তমানে এই ধরনের পিচ বানাচ্ছে। যদি বাংলাদেশকে তারা দুর্বল টিমই মনে করতো, তাহলে কেন এই ধরনের পিচ তারা বানাইলো। এমনকি প্যাট কামিন্স যেভাবে বেহার মতো বলতেছে যে আমরা একটা ভালো পিচের মাঝখানে খেলছি, 5 ইনিংসের মাঝখানে 5-0 মাঝখানে আমরা খেলাকে শেষ করে দিছি। কিন্তু রেকর্ড কি বলতেছে, 1946 থেকে 2022 সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে কেবলমাত্র একটা ম্যাচ 2 দিনের মাঝখানে শেষ হতে পারছে। 1946 থেকে 2022 সময়টা কিন্তু অনেক বড়, কিন্তু 2023 থেকে 2026 চলমান এর মাঝখানে কিন্তু 4টা ম্যাচ 2 দিনের মাঝখানে শেষ হয়ে গেছে। এমনকি অস্ট্রেলিয়া শাস্তি পর্যন্ত পাইছে। এমনকি বিগত 9 মাসের মাঝখানে 3টা ম্যাচ এমন হয়েছে যে 2 দিনের মাঝখানে খেলা কিন্তু শেষ হতে পারছে। আপনাদেরকে যদি একটু মনে করাই দেই, সর্বশেষ যে অ্যাশেজ ম্যাচটা গেল, অ্যাশেজ সিরিজটা গেল, ওইখানে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পার্থে আর একটা ম্যাচ মেলবোর্নে। 2টা গ্রাউন্ডকে কিন্তু তদন্ত করা হয়েছিল কেন 2 দিনের মাঝখানে খেলা শেষ হতে পারছে। পার্থ বেঁচে গেছে, কিন্তু মেলবোর্নকে কিন্তু ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে কেন 2 দিনের মাঝখানে কিন্তু খেলা শেষ হয়ে গেছে। এখন অস্ট্রেলিয়া কিন্তু যে কোনো দলের সাথে কিন্তু এখন এই ধরনের কাজটা একটু বেশি করতেছে, কারণটা কি তাদের জয় পাইতেই হবে। যদি তারা বাংলাদেশকে দুর্বল টিমই মনে করতো, তাহলে কিন্তু এই ধরনের পিচ তারা বানাইতো। আমরা জানি দুর্বল টিম, কিন্তু অস্ট্রেলিয়া জয় পাওয়ার জন্য মরিয়া ছিল। আপনি একবার চিন্তা করে দেখেন, যদি আমাদের দলে নাহিদ রানা খেলতে পারতেন আর যদি অ্যাভেলেবেল থাকতেন, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই ধরনের পিচ বানাইতে একটুবার চিন্তা করতে পারতো বা একটু ভয় পাইতো যে নাহিদ রানা বাংলাদেশের মতো জায়গায় যে ধরনের বল করতে পারতেছে 150 গতিতে, সমগ্র বিশ্বে তার মতো গতিদান একজনও নাই বর্তমানে, তখন কিন্তু তারা এই ধরনের পিচ বানাইতে পারতো না বা সাহস করতে পারতো না। কিন্তু তারা কিন্তু এখন যেহেতু তিনি নাই, এই সুযোগটাকে কাজে লাগাইছেন। এখন সকলে কিন্তু বলতেছে বাংলাদেশ খারাপ কিছু দিক আছে। এখন অস্ট্রেলিয়ার যারা ব্যাটসম্যান আছে, যারা প্রথম ইনিংসে খেলতে পারছে, তারা কোনটা তিসমার খান ব্যাটিং করতে পারছে। শুধুমাত্র একটা ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন 50 করতে পারছে, কিন্তু বাকি সকল ব্যাটসম্যানই তাসের ঘরের মতো ভেঙে চুরে তোরমার হয়ে গেছে। এখন এটা কিন্তু একটা বিরাট একটা ইস্যু হতে পারে। আপনি জয় পাইছেন, কিন্তু জয়ের পরেও কিন্তু চিন্তা কিন্তু আপনাকে ছাড়তেছে না। কারণটা কি, মাত্র 1.5 দিনের মাঝখানে একটা ম্যাচ শেষ হয়ে গেল। কিভাবে 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 পিচটা কেন এরকম হয়েছে? যদি কোনো কারণে টস বাংলাদেশ জয় করতে পারতো আর যদি অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করতে পারতো, তাহলে কিন্তু খেলার রূপটা অন্য ধরনের হলেও হতে পারতো। এটা কিন্তু সত্যি কথা, টস একটা ম্যাচের ফ্যাক্টর ছিল। অন্যদিকে শুধুমাত্র কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ইদানিংকালে এই ধরনের কাজ করতেছে না, সাউথ আফ্রিকা কিন্তু করছে বিগত 48 মাসের মাঝখানে। কিভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার একটা খেলা ছিল ক্যাপটাউনে, ওই খেলাটা কিন্তু 2 দিনের মাঝখানে শেষ হয়ে গেছিল। এমনকি আইসিসি কিন্তু তদন্ত করে বের করতে পারছে এই পিচটা বিলো পার ছিল, এর জন্য কিন্তু একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। এমনকি লর্ডসের মাটিতেও কিন্তু ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের একটা খেলা ছিল গত বছর, যেখানে বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ, কিন্তু 2.5 দিন ওই খেলাটা যায় নাই, ওইখানেও কিন্তু ডিমেরিট পয়েন্ট পাইতে হয়েছিল ইংল্যান্ডকে। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু এখন বাঁচতে পারবে না। এখন কিন্তু আইসিসি এই বিষয়টা কিন্তু তদন্ত করবে, এটা কিন্তু করা উচিত কেন এই ধরনের পিচ করা হবে। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আমাদেরকে এতটা হালকাভাবে নিত, তাহলে মিচেল স্টার্কের সাথে আমাদের প্লেয়ারের বাকবিতণ্ডা হইতো না খেলার মাঠে। এমনকি স্টিভ স্মিথ এত বড় মানের প্লেয়ার, তিনি কিন্তু আমাদের সাথে খেলার মাঠে ঝগড়া বিবাদ করতেন না। কারণটা কি, তারা এতটাই প্রতিদ্বন্দ্বী মনে করতেছে বাংলাদেশকে, যদি কোনো কারণে তারা হাইরা যায়, তারা কিন্তু ক্রিকেট বিশ্বের সাথে মুখ দেখাতে পারবে না। এই কারণে কিন্তু তারা এই ধরনের একটা জঘন্য পিচ বানাইছে। যদি একটা ভালো পিচ বানাইতো, তাহলে কিন্তু একটা ভালো খেলা আমরা উপহার দিতে পারতাম। এমনকি তারা দিন শেষে জিততো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা বুঝে দিতে পারতাম যে আমরা ব্যাটে বলে লড়াই করতে প্রস্তুত ছিলাম, কিন্তু ওই সুযোগটা কিন্তু আমাদেরকে তারা দেয় নাই। এখন ভারত কিন্তু পড়ে গেছে 2টা চিন্তায়, একটা ভালো চিন্তায়, একটা আরো ভালো চিন্তায়। কেন? একদিকে ভারত হাত মিলাই ফেলছে পাকিস্তানের সাথে, চিন্তা করতে পারতেছেন? নো শেক হ্যান্ড এখন কি আর থাকবে না? তারা হকি খেলার মাঝখানে হাত মিলাই ফেলছে, এখন কোলাকুলির অপেক্ষায় আছে এশিয়ান গেমসে, যেখানে ভারতীয় ক্রিকেট টিম এমনকি পাকিস্তানের ক্রিকেট টিম একসাথে খেলবে, হয়তোবা ফাইনালে তাদের দেখা হলে হইতে পারে। এই যে একটা চিন্তা, এখন ভারতীয় ক্রিকেট টিম যারা গত বছর এশিয়া কাপে একটা ম্যাচও হাত মেলায় নাই, এখন তাদেরকে হাত মেলানো লাগতে পারে। এখন এটা নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড একটু চিন্তায় পড়ে গেছে, যেহেতু হকিতে তারা হাত মেলে ফেলছে, এখন টি20তে বা এশিয়ান গেমসে তারা কি করতে পারে। এখন তো একটা দেশ তো 2 ধরনের কাজ করতে পারবে না, দেশও ইন্ডিয়া দেশও পাকিস্তান, তাহলে কিভাবে 2 ধরনের কাজ আপনি করতে পারবেন? এটা নিয়ে কিন্তু ভারত একটু চিন্তায় পড়ে গেছে। অন্যদিকে একটা ভালো চিন্তা কিন্তু ভারতকে আরো চিন্তায় ফেলে দিচ্ছে। চিন্তাটার নাম হচ্ছে একজন ভালো প্লেয়ার দেবদূত পাডিক্কেল, খুবই ক্লাসিক্যাল প্লেয়ার। সুযোগ যে কিভাবে কাজে লাগাইতে হয় ওনার থেকে আমাদের শেখা উচিত, বিশেষ করে বাংলাদেশি প্লেয়ারদের শেখা উচিত। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, সাই সুদর্শন 3 নাম্বার স্পটে খেলবেন, এমনকি রেগুলার 1 থেকে 2 বছর ধরে খেলতে পারতেছেন। তিনি যখনই 2 থেকে 2.5 বছর আগে আইপিএল একটা ভালো ছন্দে ছিলেন, এমনকি একটা
ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইতে পেরেছিলেন বা অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন। এরপরে কিন্তু সরাসরি তাকে টেস্ট দলে ঢোকানো হয়েছিল, এমনকি তিনি খেলতেছিলেন ভালো। এমনকি এই সিরিজও, শ্রীলঙ্কা সিরিজও কিন্তু তার খেলার কথা ছিল। যখন তিনি ইনজুরি কবলে পড়লেন, হঠাৎ করে কিন্তু দেবদীপ পাডিক্কলকে ঢোকানো হলো। এমনকি প্রথম ম্যাচে তিনি বাজিবাদ করে ফেলছেন। বাংলাদেশের খেলার জন্য ওনার ভিডিওটা আমি দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত ভারতীয় বাসীদের জন্য বা ভারতীয় বন্ধুদের কাছে। এখন তিনি যে ছন্দে ব্যাটিং করতে পারছেন প্রথম ম্যাচে, দেখে আমার কাছে মনে হয়েছে তিনি প্রপার 3 নাম্বার ব্যাটসম্যান। এখন পরের ম্যাচে দেখেন, এই যে এর আগের ম্যাচে তিনি সেঞ্চুরি করতে পারছেন, যে একটা ছন্দে তিনি ছিলেন, এরপরে প্রথম বল থেকে যেন তিনি ওই ধরনের ছন্দে তিনি আসছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি কিন্তু 2টা লাইফ পাইছেন, একটা 16 রানের সময়, একটা 1 রানের সময়। কি কারণে? ওই যে তিনি আগের দিন খুব ভালো ছন্দে ছিলেন বা আগের ম্যাচে খুব ভালো ছন্দে ছিলেন, তিনি ওই ফ্লোতেই খেলতে গেছেন। কিন্তু যখনই তিনি 2টা লাইফ পাইছেন, তিনি অনুধাবন করতে পারলেন এখনই সময় আমাকে একটু শেলের মাঝখানে ঢুকতে হবে, এমনকি আমাকে দেখা দিতে হবে যে আমি সুযোগ পেয়ে ওটাকে কাজে লাগাতে পারি। ভাই রে ভাই, যে একটা তিনি ইনিংস খেলছেন, আবার 100 ব্যাকফুটে যেভাবে তিনি খেলতে পারছেন। শ্রীলঙ্কাতে আপনি শ্রীলঙ্কার বলারতে খেলবেন, যে কোনো বলার হোক না কেন, সেটা স্পিন হোক, সেটা পেস হোক, মারাত্মক। কিন্তু এশিয়ার মাঝখানে সবচেয়ে কঠিন পেস কিন্তু শ্রীলঙ্কাতে। আপনি শ্রীলঙ্কাতে ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করবেন, সেটা কিন্তু বিরাট ব্যাপার স্যাপার। এখন ভারত কিন্তু আরেকটা চিন্তা কেন করছে, পূজারার পরে তিনি হইতেছেন দ্বিতীয় প্লেয়ার যে কিনা ব্যাক টু ব্যাক 2টা টেস্টে সেঞ্চুরি করতে পারছেন। এখন তিনি কিন্তু আবার কর্ণাটকের মানুষ, যেখানে রাহুল দ্রাবিড়ের জন্ম হয়েছিল। রাহুল দ্রাবিড় ভারতের হয়ে 3 নম্বর পজিশনে যে ধরনের খেলা খেলতে পারতেন, তার মাঝখানে কিন্তু ওই ধরনের গাছফুল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রথম ম্যাচে কিন্তু তিনি 160 উপর করতে পারছেন। তার মানে কি 100 করে কিন্তু ওনার চিন্তা কিন্তু থেমে যায় না। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু নিন্দা করেছিলাম আমাদের দেশি প্লেয়ার তানজিদকে, যখন আমরা প্রথম ম্যাচে দুর্দান্ত একটা জয় পাইছি, ঠিক আছে, কিন্তু যখন তিনি একটা সেঞ্চুরি করতে পেরেছিলেন, সেঞ্চুরির পরে তার কাছে মনে হচ্ছিল যে ওনার দায়িত্ব শেষ হয়ে গেছে। উনি কিন্তু নাতান লায়নকে চার্জ করতে গেছেন, এমনকি একটা ছক্কা মারতে যে একটা বাজে শট খেলে আউট হয়ে গেছে। আমি কিন্তু নিন্দা করেছিলাম। অন্যদিকে দেবদীপ পাডিক্কল, যে কিনা জীবনের প্রথম ম্যাচ খেলতেছে, তিনি কিন্তু ওই ধরনের কাজ করেন নাই। তিনি কি করছেন, ইনিংসটাকে লম্বা করে গেছেন। টেস্টে আপনার কাজ হচ্ছে, আপনি যখনই সেট হয়ে যাবেন, আপনাকে চিন্তা করতে হবে 100 করতে পারলে 150, 150 করতে পারলে 200। এটা হচ্ছে প্রপার ব্যাটসম্যানের কাজ। এখন যখনই সাই সুদর্শন ফিট হয়ে আসবে, তখন কিভাবে তারা দলটাকে সাজাতে পারে, এটা হচ্ছে ভারতের আরেকটা ভালো চিন্তা। অন্যদিকে সকলে বলতেছে পাকিস্তান ক্রিকেটে কি হয়ে গেল, পাকিস্তান ক্রিকেটে কি হয়ে গেল। কারণটা কি, যখনই পাকিস্তান ক্রিকেটের দিকে আপনি তাকাবেন, কোনো ধরনের বলার নাই, আসলেই নাই ভাই, আসলেই নাই। এই জিনিসটা কিন্তু আমাদেরকে আসলেই কষ্ট দেয়। কারণটা কি, একটা সময় ছিল ভারত পাকিস্তানের খেলা কোন ধরনের জমতো, এমনকি পাকিস্তানের সাথে আমাদের বলেন বা বিশ্ব ক্রিকেটে অন্যান্য দলের সাথে বলেন, অন্তত বোলিং দিয়ে কিন্তু তারা খেলাটাকে জমা রাখতে পারতো। কি কারণে, একটা সময় ইমরান খান ছিল, এরপরে ওয়াসিম আকরাম ছিল, এরপরে শোয়েব আখতার ছিলেন, ওয়াকার ইউনুস ছিলেন, এরপরে নতুন জেনারেশনের কিছু বলা আসলো, ওয়াহাব রিয়াদ ছিল, মোহাম্মদ আমির ছিল, তারা কিন্তু ভালো বোলিং করতে পারতো। এমনকি আসিফ কিন্তু তার কাছে স্পিড কম ছিল, কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতো। ভাই, এই জেনারেশনটা যখন হারাই গেল, এরপর উমরগুলকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। উমরগুল কিন্তু ভালো বলার ছিল। মোহাম্মদ সামি, তার কাছেও কিন্তু পেস ছিল, ভালো পেস ছিল। এত ভালো বলার যখন একটার পর একটা তাদের রেডি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাদের কাছে কোনো পেসার নাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।